আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তরুণদের জন্য স্টক ব্যবসার উপরে। অর্থাৎ এই ভিডিওতে আমি এই সরিষার স্টক ব্যবসার চাহিদা, লাভ, লস, শুরু, পুঁজি, কখন বিক্রি করবেন, কখন ক্রয় করবেন ইত্যাদি সব কিছু নিয়ে A to Z আলোচনা করব। অতএব আপনি যদি এই সরিষা নিয়ে স্টক ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের এই ভিডিওটি ধীরে সুস্থে মনোযোগ সহকারে কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ আপনি একটি মাত্র ভিডিও থেকে কমপ্লিট সরিষা নিয়ে স্টক ব্যবসা শুরু করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, আমি আপনাদের সাথে যেই বিজনেস আইডিয়াগুলি শেয়ার করি এর প্রত্যেকটা বিজনেস আইডিয়া হচ্ছে আপনার সম্ভাব্য। প্রত্যেকটা বিজনেস আপনার বাজার চাহিদার উপরে, বাজার ব্যবস্থার উপরে এবং পজিশনের উপরে, পরিস্থিতির উপরে, সব কিছুর উপরেই কিন্তু আপনার নির্ভর করে। অতএব আপনি যে বিজনেসটি শুরু করবেন সেটি আপনার নিজের উদ্যোগে এবং নিজের সিদ্ধান্তে শুরু করার চেষ্টা করবেন। কখনোই আমার কথায় বা আমার চ্যানেলের ভিডিও দেখে বিজনেস শুরু করার উদ্যোগ নিতে যাবেন না। আমাদের প্রথম যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে যে আমরা সর্বপ্রথম এই সরিষা নিয়ে স্টক ব্যবসা কিভাবে শুরু করব। তো দেখুন, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে শুরু করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। বাট আপনি যখন ডিসাইড করলেন যে আপনি সরিষা নিয়ে স্টক ব্যবসা করবেন, তখন আপনাকে সর্বপ্রথম এই সরিষা রাখার জন্য স্পেসিফিক দোকান, ঘর অথবা গুদাম চুজ করতে হবে, মানে পছন্দ করতে হবে, মানে জায়গাটা নির্ধারণ করতে হবে। কেন? কারণ দেখা গেল যে আপনি 100 মণ সরিষা ক্রয় করবেন, চিন্তা ভাবনা করলেন। এখন সেই 100 মণ সরিষা আপনাকে কিন্তু রাখতে হবে। তো কোথায় রাখবেন? তার জন্য আপনাকে জায়গাটা আগে ম্যানেজ করতে হবে, তাই না? তো সেই জায়গাটা ম্যানেজ করা হয়ে গেলে এখন আপনাকে সরিষা ক্রয় করতে হবে। তো সরিষা আপনি কখন ক্রয় করবেন? আপনি সিজনে ক্রয় করবেন। শুধু সরিষা নয়, যে কোনো প্রোডাক্ট আপনি যখন স্টক করবেন তখন সেই সরিষাটা, সেই প্রোডাক্টটা আপনাকে সিজনে ক্রয় করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো এখন আপনি সরিষা কয় প্রকার ক্রয় করবেন? তো দেখুন, আমাদের বাংলাদেশে দুই রকমের সরিষা রয়েছে। একটি হচ্ছে লাল সরিষা এবং আরেকটি হচ্ছে সাদা, অনেকেই হলুদ সরিষা বলে, আবার অনেকেই সাদা সরিষা বলে। তো চাহিদা বা সরিষার কাজ বেশি হচ্ছে আপনার লাল সরিষার, ঠিক আছে? আর সাদা যে সরিষাটা ওটার অন্যান্য কাজে ব্যবহার করা হয়, তো ওটার চাহিদা তুলনামূলকভাবে একটু কম। তো আপনি সাদা সরিষাটাও ক্রয় করবেন, ঠিক আছে? তো দুটি সরিষা আপনি মানে কিভাবে বিক্রি করবেন, কোনটার কিরকম চাহিদা সেটা আমি বলে দিব। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আপনি ধরেন লাল সরিষা 80 মণ ক্রয় করলেন, বাকি 20 মণ আপনি সাদা সরিষা ক্রয় করলেন, এভাবে মিলিয়ে ক্রয় করলেন। এখন ক্রয় করার পরে এই সরিষাগুলি যখন আপনার নির্ধারিত জায়গায় নিয়ে আসবেন, হ্যাঁ, তখন এই সরিষাটা আপনাকে সংরক্ষণ রাখার পূর্বে আপনাকে রোদ্রে দিতে হবে। আপনি যেখান থেকে সরিষাটা ক্রয় করলেন, আপনার জায়গায় যখন নিয়ে আসলেন, তখন আপনি এটা রোদ্রে দিবেন 1 রোদ অথবা 2 রোদ, হ্যাঁ, যাতে সরিষাটা একটু হিডিং এর মধ্যে থাকে। ওই ড্যাম বা একটু ভিজা বা মদা, হ্যাঁ, এরকম সরিষা কিন্তু আবার ডিরেক্টলি আবার সংরক্ষণ করে রাখা যাবে না। হ্যাঁ, সেজন্য আপনাকে রোদ্রে দিয়ে একটু মশমশা করে তারপরে বস্তায় ভরে তারপর আপনাকে এটা সংরক্ষণ করে রাখতে হবে আপনার স্পেসিফিক বা নির্ধারিত গুদাম বা ঘর বা জায়গার মধ্যে। এখন আপনি যেখানে এই সরিষাটা রাখবেন সেখানে কিন্তু আপনাকে এই যে সংরক্ষণের দুটি বিষয়ে ফোকাস রাখতে হবে। যেমন আপনি যখন সরিষাটা রাখলেন যে জায়গাটাতে, সেখানে কোনো প্রকার যাতে ভিজা না থাকে, মানে নিচে যাতে তস না থাকে বা রস না থাকে, একটা ঠান্ডা আবহাওয়া আছে না, ওটা যাতে না থাকে। এটা যদি থাকে তাহলে আপনার সরিষা নিচ থেকে একটি ঠান্ডা বাতাস পেয়ে নিচের যে সরিষাগুলি রয়েছে, নিচের যে কটা বস্তা থাকবে, এই কটা বস্তা আপনার সরিষা আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে বা আস্তে আস্তে পানি ঢুকবে, মানে তস ঢুকবে। ভিজা ভিজা যখন হবে তখন এটা ফুলে যাবে, আর ফুলে গেলে আপনার ওই সরিষাটা বাদ। আপনি 1 মুঠ সরিষা যখন পানির মধ্যে ফেলবেন, দেখবেন কিছুক্ষণ পর ওই সরিষাটা ফুলে গেছে। ওটা আপনি যদি 1000 রোদ্রে দিয়েও ঠিক করতে চান তাহলে কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, কারণ ওই সরিষার যে একটি টেম্পারেচার সেটা নষ্ট হয়ে গেছে, কালার অথবা ঝাঁজ বা যে কোনো কিছু নষ্ট হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, গ্রাম এলাকায় বা গ্রামগঞ্জের এলাকায় দেখবেন যে কৃষকে তাদের গুদামে যে ধানগুলি রাখে, ওইখান থেকে আপনার এই যে ইঁদুর রয়েছে না, এই ইঁদুর আপনার দেখা গেলো যে 5 বস্তা 10 বস্তা 15 বস্তা 20 বস্তা পর্যন্ত ধান কিন্তু আপনার নিয়ে চলে যায়। কৃষক টেরই পায় না। হ্যাঁ, তাদের হয়তো রাখার ব্যবস্থা একটু দুর্বল, কৃষকরা অতটা একদম ভাবে রাখে না। তো যাই হোক, কথা হচ্ছে যে এই ইঁদুরগুলি এতটাই মানে ভয়ঙ্কর যে তারা এই দেখেন এত বড় বড় বস্তা তারা ধান নিয়ে চলে যাচ্ছে। ঠিক এরকম যে আপনি যেখানে সরিষাটা রাখলেন ওইখানে যাতে আপনার ইঁদুর ঢুকতে না পারে। যদি ইঁদুর ঢুকে দেখা গেলো এমনও হতে পারে আপনার 5 বস্তা সরিষা গায়েব করে ফেলছে। তাই
ইঁদুর থেকে সাবধান, আপনাকে ওইভাবে সেভ করে আপনার এই সরিষাগুলি সংরক্ষণ করে রাখতে হবে। এখন যদি আমরা আসি, এই সরিষাগুলি আপনি বিক্রি করবেন কোথায়, যে সরিষাগুলি আপনি স্টক করে সংরক্ষণ করে রাখলেন। তো দেখুন, আমি আপনাকে বিক্রি করার 4টি স্টেপ বা 4টি ওয়ে দেখাবো। আপনি এই 4টি স্টেপ বা ওয়েতে আপনার সেই ক্রয়কৃত স্টক করা সরিষাগুলি বিক্রি করবেন। তো তার মধ্যে প্রথম যে বিক্রি করার প্রসেসটি সেটি হচ্ছে যে আপনি যদি যে সমস্ত জেলায় সরিষা অলরেডি আপনার উৎপাদিত হয় বা চাষ হয়, সেই সমস্ত জেলা থেকে বা গ্রাম থেকে যদি আপনি বিজনেস করেন এই সরিষার স্টকের, তাহলে আপনি গ্রাম থেকে যেই হাটগুলি থেকে আপনি সরিষাটা ক্রয় করলেন সিজনে, তাহলে ওই হাটগুলিতেই আপনি সিজন যাওয়ার পর পর একদম বছরব্যাপী প্রত্যেকটা হাটে হাটে আপনার সেই স্টক করা সরিষাগুলি আপনি বিক্রি করতে পারেন। এখন আপনি তো হাটের একটি মানে রিয়েল লাইফ আপডেট তো রাখবেন, যে আমার এই হাটে সরিষা কত, পরের হাটে সরিষা কত, 1 মাস পরে সরিষা কত। এই বিষয়গুলি বোঝার পরে আপনার সরিষাগুলি আপনি ধীরে ধীরে যেই হাট থেকে বা যেই আপনার জেলা থেকে আপনি ক্রয় করেছিলেন বা যেই হাট থেকে ক্রয় করেছিলেন ওই হাটগুলিতে আপনি বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর ওয়ে। এবং 2 নম্বর ওয়েটা হচ্ছে যে আপনি গ্রাম থেকে সরিষা ক্রয় করে সংরক্ষণ করে রেখেছেন, স্টক করে রেখেছেন। এখন আপনি গ্রামের হাটে বিক্রি করতে চান না, আপনি শহরে বিক্রি করতে চান, তাহলে আপনি শহরের যে আপনার পাইকারগুলি রয়েছে বা শহরের যে পাটিগুলি রয়েছে, শহর বলতে কোনটা বুঝতেছেন? শুধু কি ঢাকা শহর নয়, বাংলাদেশের মধ্যে 65 জেলারই শহর রয়েছে। চট্টগ্রাম রয়েছে, ঢাকা জেলা রয়েছে, অমুক জেলা শহর রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি শহরের পাটিগুলির কাছে আপনার সেই স্টক করা সরিষাগুলি আপনি বিক্রি করতে পারেন। দেখা গেল যে আপনি 1 গাড়ি মাল আপনার কাছে রয়েছে বা 100 মনে দেখা গেল যে ছোট একটি পিক আপ রয়েছে, যেটাই হোক না কেন, এই যে শহরের পাটিগুলি, এই পাটিগুলি কিন্তু আপনার এলাকায় যাচ্ছে, আপনার সেই হাটের মধ্যে যাচ্ছে। তো সেই পাটিগুলির সাথে আপনাকে কানেক্ট হতে হবে যে আমার এলাকার হাটে কোন কোন পাইকারগুলি বা কোন কোন পাটিগুলি ঢাকা থেকে আসতেছে, কখন আসতেছে, তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে যে দেখুন আমার কাছে এত মন সরিষা আছে বা এত কেজি সরিষা আছে, আমি এটা আপনাদের কাছে বিক্রি করতে চাই। তাহলে আপনি গ্রামের হাটের চাইতে হয়তোবা সম্ভাব্য একটু মুনাফা তাদের কাছে একটু বেশি পাবেন এই ঢাকার পাটির কাছে, ঠিক আছে। এখন তৃতীয় যে ওয়েটা সেটি হচ্ছে যে আপনার এই যে সরিষাগুলি, এই সরিষাগুলি আপনার বিভিন্ন হোলসেল মার্কেটে, যে সমস্ত হোলসেল মার্কেটে সরিষা বিক্রি করে, সেটা শহর এলাকার হোলসেল মার্কেট হতে পারে, আপনার আপনার জেলার যে থানা পর্যায়ে বা জেলা শহরের যে হোলসেল মার্কেটগুলি রয়েছে, সেই সমস্ত হোলসেল মার্কেটে আপনার মনের মন সরিষা কিন্তু হোলসেল মার্কেটে বিক্রি হচ্ছে। এবং ওই হোলসেল মার্কেট থেকেই আপনার সাধারণ মানুষ বা সাধারণ দোকানিরা আপনার সরিষাগুলি ক্রয় করতেছে। আমি কিন্তু সেই হোলসেল মার্কেটের কথা বলতেছি। তো ওই হোলসেল মার্কেটগুলিতেও আপনি দেখা গেলো যে হাটের মধ্যে বিক্রি করবেন না, ঢাকার পাটির বাসে বিক্রি করবেন না, ওই হোলসেল মার্কেটে নিয়ে আপনি বিক্রি করেন। আপনাকে আসলে এই যে বিক্রি করার ওয়েগুলি, এগুলি আপনাকে একটু তদারকি করতে হবে, খোঁজ খবর নিতে হবে। শুধুমাত্র ঘরের মধ্যে বসে তো আর বিজনেস করা যাবে না, এবং আমিও একটি ভিডিও দিয়ে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পারবো না। তাহলে তো রিয়েল লাইফ বলতে একটি কথা যে রয়েছে, বাস্তবতা যে একটি কথা রয়েছে, প্র্যাকটিক্যাল যে একটি বিষয় রয়েছে, সেটা তো আর থাকতো না, তাই না? তো আপনাকে মাঠে নামতে হবে, খোঁজ খবর নিতে হবে। আপনার কাছে প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্ট সেল করার জন্য পার্টি আপনাকে খুঁজতে হবে চতুর্দিকে। তা আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে আপনার জেলার মধ্যে যে কোথায় কোথায় এই যে সরিষার তেল যে ভাঙ্গিয়ে বিক্রি করে বা ঘানি বা সরিষার তেলের ফ্যাক্টরি, যেটাই বলি না কেন আমরা, ছোট বড় কারখানাও থাকতে পারে, ঘানিও থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে যারা সরিষার তেল ভাঙ্গিয়ে বিক্রি করে, ফ্যাক্টরি বা ঘানি, এরা কিন্তু আপনার বছরব্যাপী সরিষা ক্রয় করে। দেখা গেলো তারা হাট থেকে ক্রয় করে অথবা পাইকারিদের কাছে ক্রয় করে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু ক্রয় করে। এক কথায় যার কাছে সরিষা রয়েছে এবং তারও সরিষার দরকার, সে ক্রয় করে। তো এখন আপনি সেই ফ্যাক্টরি বা সেই কারখানা মানে বা ঘানি তাদের কাছে গিয়ে যদি আপনি ভিজিট করেন যে আমার কাছে এত মন সরিষা রয়েছে, আপনি তো বাজার ব্যবস্থা বুঝে, বাজারের চাহিদা বুঝে, বাজারের দাম বুঝে, ইত্যাদি বুঝেই তো আপনি এই টুপগুলি দিবেন, তাই না? এই তথ্যগুলি নিবেন। আপনি তো এমনি এমনি ঘোরাঘুরি করবেন না। যখনই একটু আপডেট প্রাইস চলে আসবে, যখনই একটু আপনার বাজার উপরের দিকে যাবে, তখনই তো আপনার ঘোরাফেরা বেড়ে যাবে আপনার মালটা বিক্রি করার জন্য, আপনি তখনই যাবেন। তো তাদের কাছে গিয়ে যদি আপনি নক দেন, তাহলে সেই ফ্যাক্টরি বা সেই কারখানার যদি দেখা গেলো সরিষার যদি প্রয়োজন পড়ে, তাহলে আপনার যে সরিষাগুলি সেটা এক দাগে ক্রয় করে নিতে পারে। আর তার যদি এত মন যদি ক্রয় করার যদি ওরকম এবিলিটি না থাকে বা তার যদি প্রয়োজন না পড়ে, তাহলে আপনি একাধিক ঘানি, একাধিক ফ্যাক্টরি, একাধিক ছোট্ট ফ্যাক্টরির কাছে আপনার সেই সরিষাগুলি আপনি বিক্রি করতে পারেন। তাহলে এই টোটাল 4টি ওয়েতে আপনার সেই সরিষাগুলি আপনি বিক্রি করবেন, ঠিক আছে। এখন আমরা যদি আসি 3 নাম্বার স্টেপে, তো সেটি হচ্ছে
যে আপনার এই সরিষার স্টক ব্যবসায় লস এবং লাভ কেমনটা রয়েছে। তো আমরা সর্বপ্রথম লস নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো দেখুন, প্রত্যেকটা ব্যবসাতে লস এবং লাভ রয়েছে। আপনাকে এই দুটি শব্দ মেনে নিয়েই বিজনেস শুরু করতে হবে। যদি কেউ আপনাকে বলে যে শুধুমাত্র লাভ রয়েছে, তাহলে এটা ভুল ইনফরমেশন, এবং আমি যদি বলি তাহলে তো এটা ভুলের উপরেরটা হবে। কারণ আমি একজন জানাশোনা মানুষ, আপনাকে বলতে পারি না কখনোই যে ব্যবসার মধ্যে লস নেই, শুধুমাত্র লাভ রয়েছে, এটা কখনোই বলবো না আমি, ঠিক আছে। তো যাই হোক, তো আপনি ধরেন 100 মণ সরিষা সিজনে ক্রয় করলেন লাভে বা মুনাফায় বিক্রি করার জন্য, তাই না? সিজনের সময় আমাদের দেশের যে কোনো প্রোডাক্টেরই আপনার দাম কম থাকে, এটা নর্মাল বিষয়। তাহলে সিজনে আপনার 2000 টাকা মণ সরিষা যাচ্ছে। তো এই সরিষাটা বছরব্যাপী আপনার দেখা হলো যে কম আর বেশি একটু একটু করে বাড়তে থাকে। দেখা হলো 2200 টাকা মণ হয়ে যাচ্ছে, 2500 টাকা মণ হয়ে যাচ্ছে, বা আরো অধিক আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। তো এভাবে দেখা গেলো যে একটু একটু যখন আপনার ওই যে নতুন সরিষা ওঠার আগ পর্যন্ত তখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন আপনি বাজার বুঝে বুঝে আপনি দেখা গেলো যে বিক্রি করলেন। এখন এই যে বাড়াটা, এটা কিন্তু সম্পূর্ণ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। এই হাটের মধ্যে দেখা গেলো 2200 টাকা হলো, পরের হাটে দেখা গেলো যে 2500 টাকা হলো, আবার পরের হাটে দেখা গেলো যে 2000 টাকায় চলে আসলো। তো এরকম বাড়ার কোনো এস্টিমেট নাই, এটা বাজারের চাহিদার উপরেই নির্ভর করবে যে কত কেজিতে কত টাকা বাড়তেছে বা মূল প্রতি কত টাকা বাড়তেছে। যেটা বাড়বে আপনি সেটাই প্রফিট করতে পারবেন। এখন এখানে আমি 5 টাকাও বুঝি না, 10 টাকাও বুঝি না, তাহলে প্রফিটের হিসাবটা কিন্তু ক্লিয়ার। এখন আপনি যদি 100 মণ সরিষা ক্রয় করেন, ফর এক্সাম্পল, যদি সম্ভাব্য যদি দেখা গেলো যে মূল প্রতি 500 টাকা করে বেড়ে গেল, তাহলে আপনার 100 মণ সরিষায় এখানে সম্ভাব্য যে প্রফিটটা আমরা ধরতে পারি, সেটি কোনটা? তাহলে যে 500 টাকা যদি মণ প্রতি বাড়ে, তাহলে 100 মণ আপনার সরিষায় 50,000 টাকা একটি সম্ভাব্য প্রফিট কিন্তু আসতেছে। 200 টাকা করলে ওইভাবে হিসাব করবেন, 100 টাকা বাড়লে ওইভাবে হিসাব করবেন। তাহলে এটা হচ্ছে প্রফিটের যে একটি লজিক, সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এখন আমরা যদি লসের দিকে আসি, তাহলে লসটা কিরকম ভাবে হতে পারে? দেখেন, লসটার বিষয় কিন্তু আবার উল্টো। যেখানে আমরা কেজি প্রতি মণ প্রতি বছরব্যাপী যদি ধীরে ধীরে মণ প্রতি বা কেজি প্রতি 100 টাকা বা মণ প্রতি 500 টাকা 200 টাকা যেটাই বাড়ুক না কেন, এটার উল্টোটা যদি আবার হয়ে যায়, যে দেখা গেল যে আপনি সিজনে 2000 টাকা মণ সরিষা ক্রয় করেছিলেন, যে কোনো কারণবশতে বাজারে চাহিদা কমে গেছে, হ্যাঁ, আমদানি বা উৎপাদন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই 2000 টাকা মণ যে আপনি সিজনে ক্রয় করেছিলেন, ওটা দেখা গেল যে 6 মাসেও আর 2000 টাকা ওভারটেক করতেছে না, মানে বাড়তেছে না, 2000 টাকায় রয়ে গেল। তাহলে আপনি তো 6 মাস পরে গিয়ে আর এই সরিষাটা আটকে রাখতে পারবেন না, কারণ যে কোনো জিনিস ধরে রাখার তো একটি টেম্পারেচার রয়েছে। 6 মাসের বেশি রাখা যায়, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে এর মধ্যে যখন না বাড়বে, তখন আপনাকে ওই 2000 টাকা মণই বিক্রি করতে হবে। তাহলে 2000 টাকা মণ যদি আপনি বিক্রি করেন, তাহলে এখানে পুঁজি আসতেছে, বাট পুঁজি ছাড়াও আরো কিছু টাকা আপনার লস হবে। কোনটা লস হবে? আপনি যে সরিষা ক্রয় করে নিয়ে আসছিলেন, এটার যে একটি পরিবহন খরচ বা আরো যে ইত্যাদি ওয়ার্কার খরচ হতে পারে, হ্যাঁ, আপনি দেখা গেলো যে ওয়ার্কার নিয়েছিলেন, তাদের একটি খরচ রয়েছে, পরিবহন খরচ ইত্যাদি ইত্যাদি, সংরক্ষণ করেছেন, রোদ্রে দিয়েছেন, এ টু জেড যে খরচটা রয়েছে, এই খরচটা, এবং আপনি যে পরবর্তীতে বিক্রি করতে নিয়ে যাবেন বা বিক্রি করবেন, সেখানে যদি আবার পরিবহন খরচ হয়, তাহলে এই সব খরচ মিলিয়ে যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, এই খরচের টাকাটা আপনার ওই মূল পুঁজি থেকে, আপনি তো 2000 টাকা ক্রয় করেছিলেন, 2000 টাকা বিক্রি করলেন, তো ওই পুঁজি থেকে এই টাকাটা চলে যাবে। তাহলে এই টাকাটা সম্পূর্ণ লস হয়ে গেল, এই খরচের টাকাটা, ঠিক আছে। আবার দেখা গেল যে এমনও হতে পারে যে আপনার 2000 টাকা মণ কিনেছিলেন, সেখান থেকে আরো মণ প্রতি 200 টাকা কমে গেছে বা 300 টাকা কমে গেছে, তাহলে আপনার মণ প্রতি আপনি যত মণ ক্রয় করেছিলেন তত মণে আপনার এই যে 300 টাকা করে যদি কমে যায়, 200 টাকা করে যদি কমে যায়, 100 টাকা করে যদি কমে যায়, তাহলে আপনি ওইভাবে কাউন্ট করবেন। 100 মণে যদি 100 টাকা করে কমে, তাহলে 10,000 টাকা আপনার এখানে লস হয়ে গেল, ঠিক আছে। তাহলে লসের যে কারণটা, সেটা কিন্তু বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ বাজার চাহিদা, বাজার ব্যবস্থা এবং উৎপাদনের উপরে, হ্যাঁ, সবকিছুর উপরে কিন্তু নির্ভর করে। আর এর জন্য আমি প্রথমে বলে নিয়েছি যে ব্যবসার মধ্যে লস এবং লাভ দুটিই রয়েছে, দুটি মেনেই আপনাকে ব্যবসা শুরু করতে হবে। এখন যদি আমরা আসি যে এই ব্যবসা করতে আপনার পুঁজি কেমন লাগতে পারে, তাই না? আপনি তো নতুন উদ্যোক্তা। তো দেখুন, আপনি 10 মণ সরিষা দিয়েও কিন্তু এই স্টক ব্যবসা করতে পারেন, 5 মণ দিয়েও করতে পারেন, 50 মণ দিয়েও করতে পারেন, 100 মণ দিয়েও করতে পারেন। এটা আপনার যতটুকু এবিলিটি রয়েছে। তবে সর্বনিম্ন আপনি যেহেতু বিষয়টা বুঝেনি যে 2-1 মণ দিয়ে তো আর স্টক ব্যবসা হয় না, সর্বনিম্ন দেখা গেল যে মিনিমাম 10 মণ সরিষা ক্রয় করা উচিত, যতটুকুই পুঁজি কম থাকুক না কেন, মানে যতই কম থাকুক না কেন। তো সেক্ষেত্রে আপনার সিজনে যেই টাকাটা, মানে সরিষার মূল প্রতি যে টাকাটা যাবে, ধরেন সিজনে 1 মণ সরিষার যে দামটা, ওই 1 মণ সরিষার
দামের হারে এখন আপনি যত মন সরিষা ক্রয় করবেন ওই টাকাটাই আপনার পুঁজি। এখন আমি যদি এখানে বলে দিই যে এত টাকা মন সরিষা এখন, তাহলে এখন তো আর এই সময়টা থাকতেছে না, এই ভিডিওটা তো 6 মাস পরে একজন দেখতে পারে, তখন তো সে এই হিসাবটা ধরে সরিষার বাজারে গিয়ে দেখবে যে আরে সরিষা তো ভাই তো ভিডিওতে বলছিল 5 টাকা মন, এখন তো বাজারে এসে দেখি আবার 60 টাকা মন, তাই না? তো বাজারে বর্তমানে যেই দামটা থাকবে ওই দামের হারে আপনি যত মন ক্রয় করবেন অত টাকাই হচ্ছে আপনার পুঁজি। ঠিক আছে, এখন যদি আমরা আসি 5 নাম্বার স্টেপে, অর্থাৎ সর্বশেষ স্টেপে, সেটি হচ্ছে যে আপনারা সরিষা কোথা থেকে ক্রয় করবেন। এটা ইম্পর্টেন্ট একটি স্টেপ। তো দেখুন, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই সরিষা নিয়ে স্টক ব্যবসাটা করতে চান না কেন, সরিষার জন্য আমাদের বাংলাদেশে স্পেসিফিক কিছু বিখ্যাত জেলা রয়েছে, মানে যে সমস্ত জেলায় আপনার প্রচুর পরিমাণ এই সরিষা উৎপাদন হয়ে থাকে বা চাষ হয়ে থাকে। তো তার মধ্যে সবচাইতে মানে বিখ্যাত জেলাটি হচ্ছে আপনার টাঙ্গাইল জেলা। এই টাঙ্গাইল জেলায় আপনার প্রচুর পরিমাণ সরিষা হয়ে থাকে বা সরিষার আবাদ হয়ে থাকে, সেখানে মানে ইউজ পরিমাণ সরিষা উৎপাদন হয়। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ওই টাঙ্গাইল জেলার সরিষার আরও কিছু বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বটা কোনটা? টাঙ্গাইল জেলার সরিষার আপনার ঝাঁজ অন্যান্য জেলার সরিষার চাইতে তুলনামূলকভাবে একটু বেশি, এবং ওই জেলার সরিষার ডিমান্ডও বেশি, এবং ওই জেলার সরিষা দিয়ে যদি আপনার তেল ভাঙানো হয় তাহলে সেই তেলেরও ডিমান্ড থাকে, এবং সেই তেলেরও ঝাঁজ বা সব কিছুই ভালো থাকে। এর জন্য আপনি যদি পারেন তাহলে দেখা গেলো যে আপনি টাঙ্গাইল জেলা থেকে ক্রয় করতে পারেন। একেবারে যে টাঙ্গাইল জেলা থেকে ক্রয় করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই, বাট একটু যে ভালো সেটা আমি একটু উল্লেখ করে দিলাম। হ্যাঁ, এবং এর পাশাপাশি দেখা গেলো যে আপনার নাটোর, তারপরে হচ্ছে আপনার সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, যশোর, হ্যাঁ, এই যে জেলাগুলি, এই সমস্ত জেলাগুলি মূলত আপনার সরিষার জন্য বিখ্যাত জেলা। আপনি এই সমস্ত জেলায় ভিজিট করে সেইখান থেকে আপনার পরিমাণ মতন আপনি সিজনে সরিষা ক্রয় করে নিয়ে এসে আপনার জেলায়, আপনার বাড়িতে, আপনার গুদামে আপনি সরিষা নিয়ে স্টক ব্যবসা করতে পারবেন। এখন আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা যদি চান যে আমি সেই সমস্ত জেলায় সরাসরি একটু গিয়ে ভিজিট করি এবং সেই হাটগুলির মধ্যে আমি যাই, সেই কৃষকদের সাথে একটু কথা বলি, সরিষার সিজন কখন যায় বা সরিষার যে আরও যে বিভিন্ন আন্তঃপ্রান্ত রয়েছে ইত্যাদি A to Z, সেটা আমি একটু ভিজিট করে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এটা যদি আপনারা চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি আপনি সরিষার স্টক ব্যবসা করতে আগ্রহী হন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।